এস আলম দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এবং সেখানে ২৫০০ কোটি টাকা তিনি দিয়েছেন। ওটা অনির্বাচিত সরকার, সেই সরকারের যাবতীয় বিষয় নিয়ে ভারতের কোনো দায়িত্ব নেই, দায় নেই। বাংলাদেশের মানুষ ঠিক করুন যে তারা অনির্বাচিত সরকার দিয়ে দেশ চালাবেন না নির্বাচিত সরকারকে দিয়ে দেশ চালাবেন। নির্বাচিত হলে আপনি প্রত্যেকটা প্রশ্নের উপযুক্ত জবাব পেতেন, এখন উপযুক্ত জবাব পাবেন না। এরকম বিষয় যে দিল্লিতে তারা অফিসও পরিচালনা করছে, ভারত বলছে যে এই বিষয়টি তাদের জানা নেই, আবারও সেই জানা নেই কথাটি বলা হচ্ছে। মানে এটি বিবিসির মতো সংবাদ মাধ্যমেও এসেছে এবং ভারতীয় সূত্রের বরাত দিয়েই সবাই সংবাদ করছে যে মন্ত্রিসভা দখল করে বসে পড়েছে চেয়ারে, ব্যানানা রিপাবলিকের মতো। তথাকথিত গণ আন্দোলন যাই হোক, সে তো হয়ে গেছে অনেক কাল হলো, বুঝলাম সব। কিন্তু তবুও বসেছেন তো মোদি, ডক্টর ইউনূসের সাথে তো বসেছেন। না, মোদির সঙ্গে তুলনা করবেন না। মোদি ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ভারতীয় জনতার কিন্তু তিনি যখন ডক্টর ইউনূসের সাথে বসছেন অফিশিয়াল ক্যাটাগরি মানে জায়গা থেকে বসেছিলেন, ওইটুকু কাজ চালানোর মতো সম্পর্ক। যে কিছুদিন আগে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাদের একটা দেখা হয়েছে, সেখানে প্রথমবারই মনে হয় দেখা হলো শেখ হাসিনার সাথে সরাসরি এরকম। এটি কি আসলে ভারতের আইনে এটি করা যায় যে বাংলাদেশে একটি দলের কার্যক্রম নিষিদ্ধ, তারা ভারতে এগুলো মানে করতে পারবে? বা না, কারণ ওরা বাংলাদেশে নিষিদ্ধ, ভারতে বা আমেরিকা লন্ডনে তো নিষিদ্ধ নয়, সেখানে তো পচা ডিম ছুটছেন। ভারত আওয়ামী লীগের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, এটা ঘটনা। এটা মেনে না বুঝতে পারলে আমি বলবো যে বাপের ঘরে চুরি করছেন। কেন এত সক্ষতা, কেন এত দিচ্ছেন? আওয়ামী লীগের প্রতি ভারতের একটা কৃতজ্ঞতা আছে 15 বছরে। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সম্প্রতি ভারত সরকারকে সে দেশের ভূখণ্ডে থেকে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বানের প্রেক্ষিতে ভারত বলেছে সে দেশে আওয়ামী লীগের কোনো বাংলাদেশ বিরোধী তৎপরতা সম্পর্কে অবগত নন তারা। ভারতের মাটিতে এ ধরনের কর্মকাণ্ডের অনুমতি দেয় না দেশটি, ফলে বাংলাদেশের বিবৃতিটি মিসপ্লেসড হিসেবে আখ্যায়িত করছে দেশটি। কিন্তু সম্প্রতি যে খবর আসছে, দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম, প্রতিশ্রুতি দিয়েছেন আরো ২০০০ কোটি টাকা দেবার। তারও আগে শেখ হাসিনার সাথে দেখা করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। দিল্লি এবং কলকাতায় আছে আওয়ামী লীগের অফিসও। এছাড়াও নিয়মিতই ভার্চুয়ালি কথা বলছেন আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা। তবুও ভারত কেন বলছে তারা অবগত নয়? বরাবরই বাংলাদেশের নির্বাচনে আলোচিত নাম ভারত, সামনে নির্বাচনে কেমন প্রভাব খাটাবে, এসব নিয়ে আলোচনায় সম্প্রচার নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি গৌতম লাহিড়ী, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন এবং আপনি শুধু ভারতেই না আন্তর্জাতিকভাবে সাংবাদিক হিসেবে গ্রহণযোগ্যতা আছে আপনার কাছে। এ কারণে বিশেষ কিছু তথ্য এবং বিশ্লেষণ আমার আজকে জানতে চাওয়া, এবং আমাদের দেশের পতিত আওয়ামী লীগ এখন ভারতে আশ্রিত আছে, তাদেরও নানা কর্মকাণ্ড নিয়ে জানতে চাইবো। শুরু করি ওরকমই একটা বিষয় দিয়ে। সম্প্রতি আমরা দেখছি গণমাধ্যমে এসেছে খবরটি যে বাংলাদেশি শিল্পপতি, যার বিরুদ্ধে আসলে বাংলাদেশ থেকে সম্ভবত সর্বোচ্চ পরিমাণ টাকা পাচারের অভিযোগ, এস আলম দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এবং সেখানে ২৫০০ কোটি টাকা তিনি দিয়েছেন এবং আরো ২০০০ কোটি টাকা দেওয়ার মতো প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন আওয়ামী লীগকে। এই বিষয়ে আসলে কি তথ্য আছে, আপনি কি জানাতে পারেন আমাদের? আমি বাংলাদেশের গণমাধ্যমে সংবাদটি দেখার পর আমি এখানে যারা এখানে শেখ হাসিনার খোঁজ খবর রাখেন তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ভারতীয় যে যারা রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা এস আলম ভারতে আছেন কি নেই এই ব্যাপারে কোনো স্পষ্ট জবাব দেননি। কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়টা ভারত সরকারের অনুমতি ছাড়া কেউই দেখা করতে পারেন না আর কি। ফলে সেই কারণে তাদের জবাব হচ্ছে যে আমাদের জানা নেই। তিনি জানা নেই অর্থটার একমাত্রই ব্যাখ্যা যে প্রথম কথা, খুব একটা বাংলাদেশের যে সমস্ত ক্রেডিবল সংবাদপত্র বলে যাদের গণমাধ্যম বলা হয়, আমি তাদের পরবর্তীকালে চেষ্টা করেছি দেখার যে তারা সেখানে কোনো সংবাদ প্রকাশ করেছেন কিনা, কিন্তু সেখানে কোনো সংবাদ তারা প্রকাশ করেননি। একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের গণমাধ্যম যার ব্যাপারে অনেকেই জানেন, মানে সেটা তা নিয়ে আমার কোনো আপত্তি কিছু আছে সেরকম কিছু না, যে তার প্রত্যেকের মতাদর্শ নিয়ে কাজ করবেন,
সেটা করার স্বাধীনতা তাদের আছে, স্বাধীনতা থাকা উচিত। তো সেই ব্যাপারে তারাই সংবাদ প্রকাশ করেছেন, কিন্তু এর কোনো সত্যতা সম্পর্কে আমি খুব দুঃখিত যে নিশ্চিত করতে পারছি না। কিন্তু এই যে আপনি বলছিলেন যে আপনি জানতে চেয়েছেন, তখন আপনি যে উত্তরটা পেয়েছেন যে তারা বলছেন জানা নেই, মানে যারা আসলে শেখ হাসিনার বিষয়ে খোঁজ রাখেন বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটাও আপনি বলছেন, জানা নেই যে একটা অস্পষ্ট বা ধোঁয়াটে উত্তর না। মানে জানা কেন থাকবে না, হয় জানা গেছেন নেইটা অথবা এই জান নাই। কারণেই যে, না, আমি এর আগে যারা একজন দুজন আওয়ামী লীগের নেতা দেখা করেছেন হুম। বা করতে পেরেছেন বা পরিবারের লোকেরাও দেখা করেছেন, সেখানে তারা মানে আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে অফ দ্য রেকর্ড জানিয়েছেন, হ্যাঁ এরকম কিছু দেখা সাক্ষাৎ হয়েছে, সেটা ঘটনা। এবং আমি এগুলো মানে ভারতে তো বটেই, আমি অন্যান্য টেলিভিশন কিছু মিডিয়াতে আমি বলেওছি, সেখানে সেইগুলো আমার তো বক্তব্যগুলো তো অন রেকর্ড আছে আর হুম। কি। কিন্তু এই বিষয়টা সেই জন্য আমি যেহেতু আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের সরকারকে, সরকারের মাধ্যমগুলোকে বা এজেন্সিগুলো যদি বলেন সেটাকে বিশ্বাস করি, আস্থা রাখি। হুম। ফলে তারা যখন বলছেন জানা নেই, তখন এমনকি একজন তো আমাকে ও বলেছেন যে আচ্ছা খোঁজ নিয়ে জানাবো, কিন্তু খোঁজ নিয়ে এখনো জানাননি তিনি। এটা হয়ে গেছে প্রায় 3-4 দিন। হুম। ফলে সেই জন্য আমি এরপরে যতক্ষণ না তিনি কিছু আমায় জানাচ্ছেন, ফলে আমি প্রকাশ্যে কিছু বলতে পারছি না এই বিষয়ে। কারণ আমি কোনো এরকম উড়ো খবর করি না হুম। বা গুজব ছড়াই না, গুজব ছড়ানোর ব্যাপারে আমার দুর্নাম আছে, এরকম বলা যাবে না। ফলে আমি নিশ্চিত হলে যেটা সত্য সেটা বলতে আমার কিন্তু কোনো দ্বিধা নেই, সেটা যেই হোক না কেন, এস আলমই হোক বা যে কেউই হোক। হুম। এমনকি যদি মানে ভারতেই এটা নিয়ে কিছুদিন একটা আগে, অস্পষ্টতা রয়ে গেছে হ্যাঁ যেহেতু। কিছুদিন আগে বা আমাদের ওখানকার এক ডেইলি স্টারের সম্পাদক ঘুরে গিয়েছিলেন ভারতে, একটা তিনি খুব একটা কারোর সঙ্গে দেখা টাকা করেননি, খুব অল্প মানুষের সঙ্গে দেখা করে চলে গেছে, জেনেছি এবং নিশ্চিত হয়েছি। না, তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি সে ব্যাপারে নিশ্চিত, কিন্তু হুম। যাদের সঙ্গে দেখা করেছিল তাদের জেনেছি। এরকম কেউ কেউ কাদের সাথে আসেন, দেখা করেছেন? বিএনপির ডেইলি কিছু, স্টার সম্পাদক আপনি মাহফুজা নামের কথা বলছেন? না আমার মনে হয় তিনি এখানকার কিছু সাংবাদিকদের সঙ্গে, সিনিয়র সাংবাদিকদের আচ্ছা। সঙ্গে দেখা করেন। আচ্ছা, সেটাই তো। যেমন বিএনপি নেত্রী এসেছিলেন একবার, তিনি শুনেছিলাম চিকিৎসার কারণে এসেছিলেন, সাবা ওবায়দ, হুম। না তাই নাম বোধহয়, আমি যদি জি। ভুল না বলে থাকি, স্বামী ওবায়দ। তিনি এসেছিলেন, চিকিৎসা আমাকে কনফার্ম করেছিল এরা যে হ্যাঁ উনি এসেছেন, তবে চিকিৎসার কারণে এসেছেন। হুম। মানে এখন সেটা সম্পূর্ণ ব্যবস্থাপনাটা ভারত সরকারের ছিল, ভারত সরকারই সমস্ত ব্যবস্থাপনা করে। যারা এখানে আসেন স্বাভাবিক তারা ভারত সরকারের অনুমতি নিয়েই আসেন, তা হুম। নাহলে তো অনুমতি ছাড়া তো কেউ আসতে পারবেন না, হুম। তাকে তো আটক করা হবে, তাই না? যেমন একজন বিএসএফ, আপনাদের বিজেপির এক সীমান্ত রক্ষীকে বিএসএফ আটক করেছে, তিনি অনুমতি ছাড়া আসছিলেন, হুম। এই তাকে যে আটক যারা করা আমরা হয়েছে। দেখছি ভারত বাংলাদেশে পুশ ব্যাক করছে, অবৈধ বাংলাদেশিদের অনেককেই, কিন্তু বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী যারা আসলে সীমান্ত পাড়ি দিয়ে কোনোভাবে পালিয়েই গেছেন বাংলাদেশ থেকে, তাদের আসলে এখন স্ট্যাটাস কি? তারা কি বৈধতা পাচ্ছেন ভারতে থাকার, নাকি তারাও অবৈধ? অনেকে আমি শুনেছি, এটা সত্য কথা, অনেকেই শুনেছি এটা ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হুম। যে এরকম যারা দুস্থ, যাদের প্রাণ নাশের আশঙ্কা আছে, হুম। তাদের কাউকে কাউকে থাকার এখানে ব্যবস্থা আছে। এখন যে প্রথমে আমার মনে আছে আমি তোমাকে একটা সংখ্যা বলেছিলাম, যে সংখ্যাটা বিরাট, সেই সংখ্যাটা এখন অনেক কমে এসছে, নেই, অনেকে চলে গেছেন এখান থেকে, বিদেশে চলে গেছেন, বা সকলকে ব্যবস্থা ভারত সরকার করেনি, অনুমতি দেয়নি। তখন তো অনেকটা দলে দলে আসছিলেন লোক, মানে শুধু হিন্দু নয়, হুম। মানে আমি বলছি মুসলিম সম্প্রদায়, বিশেষ করে রাজনৈতিক নেতা কর্মীরা আসছিলেন। সেই সংখ্যাটা এখন অনেক কমে গেছে, কিন্তু যারা আছেন নিশ্চিতভাবে তারা ভারত সরকারের সম্মতি নিয়ে আছেন, এবং এটা ভারত সরকারের রাজনৈতিক, ভারতে এরকম আশ্রয় যারা নেন, যাদের অন্যত্র প্রাণনাশের আশঙ্কা তাদের আছে, আইনগত বৈধতাটা কিরকম মানবাধিকার, আসলে? মানে ভারত সরকার অনুমতি দিচ্ছে, অনুমতির কি কোনো ডকুমেন্ট থাকে? একটা যেটা হয় কিছু একটা বলা হয় সেটাকে পাসপোর্টে একটা এন্ট্রি ভিসা এই হুম। জাতীয় কোনো ছাপ দেওয়া হয়, যেটা আচ্ছা। শেখ হাসিনাকেও দেওয়া হয়। আচ্ছা। মানে তারা আসলে বৈধভাবেই এখন তাহলে ভারতে আছেন, যারা আছেন। হ্যাঁ। আচ্ছা। আহ, মানে এস আলমের বিষয়ে আপনি খুব মানে স্পষ্ট ভারত করতে। সরকারের নিয়ম উল্লঙ্ঘন করে নেই কেউ, এটুকু বলতে পারি। আচ্ছা, নিয়ম কারণ ভঙ্গ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক একটা বিবৃতি যদি চোখে করে থাকো, যে এরকম ভারত সরকারের যে আইন, হুম। সেই আইন ভঙ্গ করে কোনো কাজ আওয়ামী লীগ করছেন সেটা তাদের জানা নেই। হুম। এটা আবারও পররাষ্ট্র সেই জানা নেই মন্ত্রণালয়ের কথাটি আসলে, হ্যাঁ আমি দেখছিলাম মিনিস্ট্রি অফ অফিসিয়াল এক্সটার্নাল অফিস, অ্যাফেয়ার্স। আমি এক্সাক্ট বাংলাটা যে একটু ইংরেজিতে ছিল, যে যেটা বলা হয়েছে সেটা দ্যাট ইজ মিসপ্লেসড, হ্যাঁ। শব্দটা ইংরেজিতে ব্যবহার করা হয়েছিল মিসপ্লেস, মানে এটা ভারতের জানা নেই, সেই জন্য মিসপ্লেসড।
হুম, আমি ওইটা দেখছিলাম যে আসলে বাংলাদেশ একটি বিবৃতি হ্যাঁ, দিয়েছিল, ভারতকে আহ্বান জানিয়েছিল যে বাংলাদেশ থেকে মানে আওয়ামী লীগের যার নিষিদ্ধ বাংলাদেশে যাদের কার্যক্রম তারা ভারতে কার্যক্রম পরিচালনা করছে, দিল্লি এবং কলকাতা তাদের অফিসও আছে বলে, মানে এরকম বিষয় যে দিল্লিতে তারা অফিসও পরিচালনা করছে। ভারত বলছে যে এই বিষয়টি তাদের জানা নেই, আবারও সেই জানা নেই কথাটি বলা হচ্ছে। মানে এটি বিবিসির মতো সংবাদ মাধ্যমেও এসেছে এবং ভারতীয় সূত্রের বরাত দিয়েই সবাই সংবাদ করছে যে, মানে বিবিসি একটা আন্তর্জাতিক মাধ্যম, বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমেও আসছে যে দিল্লি এবং কলকাতায় ভারতের মানে আওয়ামী লীগ অফিস করেছে। ভারত জানে না কি করে এটা? না মানে প্রথম কথা, ভারতীয় অন্য সাংবাদিকরা তো জানে না, বিবিসি বাংলার সাংবাদিক জানেন, হুম। দিল্লির সাংবাদিক জানেন না, জিজ্ঞেস করে দেখবেন। বিবিসি ইংরেজি যেটা, সেটা সংবাদ জানেন কিনা আমি জানি না, বা আরো তো অনেক সংবাদ মাধ্যম আছেন আন্তর্জাতিক, কিন্তু ভারতের কোনো সাংবাদিক এখনো পর্যন্ত এরকম কোনো সংবাদ প্রকাশ করেননি যে তারা করেছে একটা দপ্তর ভারতেরই একটা দেখতে খুব পেয়েছে। নাম জানা না, আমি আমি এখন দেখতে বললে আমি খুঁজে দেখতে পারি, হ্যাঁ, তবে সেই ছোটখাটো সূত্রে অনেক বাংলাদেশে প্রথম গণমাধ্যম জানা আজকাল যায়। এত অনলাইন গণমাধ্যম আছে, কোথাও না কোথাও বেরিয়ে থাকতেই পারে। আর যেরকম আপনাদের ওখানকার একটি সংবাদপত্রে যেরকম প্রকাশিত হয়ে থাকে আর কি, নানা ধরনের তথ্য যেগুলো অন্য আপনাদের বাংলাদেশ সংবাদপত্রের সাংবাদিকরা যেগুলো পান না, বা তারা ব্যর্থ হন সাংবাদিক হিসেবে, তারা সফল হন হুম। সেই পত্রিকাটিতে। সেরকম ভারতের সমস্ত সাংবাদিকরা ব্যর্থ, যে বাংলাদেশের মতো এত মানে গুণী এবং এত অনুসন্ধানী সাংবাদিক ভারতে খুব কম আছে। দু একটা আছে, পোর্টালে আছে। হুম, হুম। কিন্তু তাহলে মানে আমি আসলে এই প্রশ্নটি জানতে চাই, আবারও সেই জানা নেই বা অবগত নয় ভারত সরকার এই শব্দটি ব্যবহার করছে, মানে এই এই অস্পষ্টতা কেন? ভারত তো বলতেই পারে না এরকমটা হচ্ছে না, মানে এই মানে না কোনো অফিস নেই বা কার্যালয় নেই, তাহলে না, জানা নেই বা অবগত নেই এটা ওটা কেন বলে? ধরো, ওটা বাংলাটা এখন আর কি পুরোটা ওই বাংলাটা দেখে, ইংরেজি বাংলাটা দেখে বাংলা অনুবাদ করলে যারা নেই বা আমি তারা আমি বলি, অবগত আমি নয় সেটাও ইংরেজিটা আমি হতে পারে, আমি দর্শকদেরও তাদের শুনতে পারবে, বিরুদ্ধে আপনিও পড়েছেন আমিও পড়েছি, অবগত তারপরেও নয়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে রেসপন্স spokesperson Sri Randhir Jaiswal said the government of India is not aware of any anti-Bangladesh activities by purported members of the Awami League in India or of any action that is contrary to Indian law. এটাই বলছে, not aware শব্দটা ব্যবহার করছে, তো জানা নেই বা অবগত হ্যাঁ, মানে নয়, তাই তারা তো? জানেন না, সে ঠিকই, সঠিক বাংলা হচ্ছে, অবগত নন। হুম। অবগত নন শুদ্ধ বাংলা। হুম। ঠিক আছে, অবগত নন যে আওয়ামী লীগ এখান থেকে বাংলাদেশ বিরোধী কোনো কাজ করছেন সে ব্যাপারে তারা অবগত নন। অবগত হলে তারা তার ব্যবস্থা নেবেন, এর অর্থ সেটাও আছে, অন্তর্নিহিত অর্থ, কিন্তু সেরকম কোনো এখনো পর্যন্ত এরকম কোনো অ্যাক্টিভিটিস সত্যি কথা বলতে গেলে এরকম তো অ্যাক্টিভিটিস কিছু দেখিনি এখন। হুম। এখান থেকে বসে তারা, হ্যাঁ শেখ হাসিনা নিয়মিত ভাষণ দিচ্ছেন, সেটা ঘটনা। আহ কর্মী সকলে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের দেশে ভাষণ দিচ্ছেন, দেশে বিদেশে ভাষণ দিচ্ছেন, সেটা দেখা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের আমরা পাই, বিবৃতিও পাই, বিবৃতিও হুম। পাই না। হ্যাঁ, ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের বিবৃতিগুলো আমরা পাই, এবং সেটা কোথা থেকে জারি হয় জানি না, কিন্তু ভারতীয় সাংবাদিকদের কাছে বিবৃতি দেওয়া হয়। প্রেস ক্লাবের ওপর যে হামলা হয়েছিল মুক্তিযুদ্ধের পর, সে তার নিন্দা করেও বিবৃতি পেয়েছি। ফলে নিশ্চয়ই কোথা থেকে একটা তারা কাজকর্ম চালান, মানে যেটাকে বলে একটা পার্টির যে কাজকর্ম চালানোর জন্য যে এক ধরনের সচিবালয় থাকে, সেরকম একটা কোথাও হয়তো একটা আছে গোপন তাহলে কোনো স্থানে। ভারত জানে না, সেটা এটা কেমন কথা? কলকাতায় আছে না দিল্লিতে আছে, সেটা এখনো আমরা সন্ধান পাইনি। হুম। কিন্তু সন্ধান করবার কি চেষ্টা, মানে এটা কি ভারতের গুরুত্বের মধ্যে পড়ে না যে তারা আসলে কর্মকাণ্ড কেন পরিচালনা করছে গুরুত্বের সেখান মধ্যে থেকে? পড়বে এটা, এবং এবং কেন বিশেষ করে দাদা আমি গুরুত্বের যদি একটু মধ্যে অ্যাড পড়বে? করি যে বাংলাদেশ যখন অফিসিয়ালি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে আহ্বান জানানো হচ্ছে, তখন কি আসলে রিপ্লাইটা জেনে জানানোর কথা না? দেখুন, এই যে প্রথম কথা হচ্ছে, ওই সরকার সম্পর্কে আমরা কাজ চালানোর মতো একটা সম্পর্ক রাখি, ওটা অনির্বাচিত সরকার। হুম। সেই সরকারের যাবতীয় বিষয় নিয়ে ভারতের কোনো দায়িত্ব নেই, দায় নেই। বাংলাদেশের মানুষ ঠিক করুন যে তারা অনির্বাচিত সরকার দিয়ে দেশ চালাবেন না নির্বাচিত সরকারকে দিয়ে দেশ চালাবেন। নির্বাচিত হলে আপনি প্রত্যেকটা প্রশ্নের উপযুক্ত জবাব পেতেন, এখন উপযুক্ত জবাব পাবেন না। তাহলে কি এক এগুলো একটা বছরের দায়সারা ওপর জবাব হয়ে গেছে, দিচ্ছে? কেউ এসে মন্ত্রিসভা দখল করে বসে পড়েছে চেয়ারে, ব্যানানা রিপাবলিকের মতো। সে তথাকথিত গণ আন্দোলন ফান্দোলন, যাই হোক, সে তো হয়ে গেছে অনেক কাল হুম। হলো, বুঝলাম কিন্তু সবই। তবুও বসেছেন বিচারের তো মোদি, বিরুদ্ধে। ডক্টর ইউনূসের সাথে তো বসেছেন। না না, মোদির সঙ্গে তুলনা করবেন না। মোদি 3 বারের নির্বাচিত হ্যাঁ, প্রধানমন্ত্রী হ্যাঁ, হ্যাঁ। ভারতের জনতার কিন্তু দ্বারা। তিনি যখন ডক্টর আপনাদের ইউনূসের সাথে একবারের জন্য বসছেন নির্বাচিত অফিসিয়াল নন, ক্যাটাগরি মানে তিনি জায়গা একবারের থেকে, জন্য বসেছিলেন, ওইটুকু কাজ চালানোর মতো সম্পর্ক।
ঠিক আছে, কারণ ওটা তো একটা সম্মান দিতে হয়, সম্মান দিয়েছেন, অসভ্যতা তো করা যায় না, হুম সেই কারণে বসেছেন। কিন্তু তার মানে তার পরবর্তীকালে সিদ্ধান্তগুলো তো দেখেছেন তো, সমস্ত সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেছে, হুম। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, ভিসা ব্যবস্থা আজও স্বাভাবিক নয়। ফলে সাধারণ মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটার কোনো সন্দেহ নেই যে তার মানে বাংলাদেশে। আমরা এখন যেটি আপনার কথা থেকে বুঝতে পারলাম, যদি ভুল বুঝি আপনি কারেকশন করেন, তার মানে ভারত আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো আহ্বান, বিবৃতি বা বক্তব্যের যে পাল্টা বক্তব্য দিচ্ছে বা রেসপন্স করছে, যেটাকে বলা হয়, সেটি দায় সারা। হ্যাঁ, বলতে পারেন দায় সালমান দিতে হয়। কেউ একটা চিঠি দিলে, আপনি একটা চিঠি আমাকে পাঠাবে, আমি তার উত্তরে বলবো যে কেমন আছেন, আমি বলবো হ্যাঁ ভালো আছি, বাস এইটুকুই জবাব হতে পারে। কিন্তু তার মানে আপনার পরিবার আপনার সঙ্গে যাচ্ছি, গিয়ে দেখা করবো একসাথে, আপনাকে আমি দাওয়াত হুম দিচ্ছি, আসেন এখানে খান দান, হুম। ঘুরে বেড়ান, এটা তো বলছি না। জি। আপনার আচ্ছা সঙ্গে একটা আচ্ছা, কাজ আমি করার জন্য এইটুকু সম্পর্ক। সামারি করে নিলাম এখান থেকে। এবার একটু আসি যে, যদিও বলছেন যে অবগত নয়, হয়তো অফিসের ব্যাপারে আপনারা অবগত নয় বলে বলছেন, আসলে দায়সারাভাবে বলছে ভারত। কিন্তু এই যে আপনিও বলছিলেন যে কিছুদিন আগে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাদের একটা দেখা হয়েছে, সেখানে আহ, প্রথমবারই মনে হয় দেখা হলো শেখ হাসিনার সাথে সরাসরি এরকম। এটি কি আসলে ভারতের আইনে এটি করা যায় যে যে বাংলাদেশে একটি দলের কার্যক্রম নিষিদ্ধ, তারা ভারতে এগুলো মানে করতে পারবে? বা বিবৃতির কথা বলছিলেন, জুম মিটিং গুলোর কথা বলছেন, এটি ভারতের আইনে কোনো সমস্যা নাই? না, কারণ ওরা বাংলাদেশে নিষিদ্ধ, হুম ভারতে বা আমেরিকা লন্ডনে তো নিষিদ্ধ নয়। সেখানে তো পচা ডিম ছুটছেন, হুম তাই না? হুম ভারতে তো এমন কোনো কাজ হয়নি, এরকম কোনো কাজ হচ্ছে না। ফলে সেখানেও কিন্তু বৈধ, লন্ডন ও আমেরিকায় যেরকম বৈধ, ভারতে কিন্তু প্রকাশ্য রাস্তায় আওয়ামী লীগকে কোনো অনুমতি দেওয়া হয়নি। যে প্রকাশ্য রাস্তায় এসে আপনার, এমনকি ভারতের জাতীয় প্রেস ক্লাবে যে সাংবাদিক সম্মেলন, সেখানেও কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা আসেনি। নিউ ইয়র্কে একজন মানবাধিকার সংগঠনের নেতা এসেছিলেন। আমার মনে হয় এতদিনে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের সকলের যারা আছেন তাদের বুঝে যাওয়া উচিত যে ভারত আওয়ামী লীগের প্রতি একটা সহমর্মিতা দেখাচ্ছে, এটা ঘটনা। এটা মেনে না, না বুঝতে পারলে আমি বলবো যে বাপের ঘরে চুরি করছেন। কেন এত সক্ষতা, কেন এত দিচ্ছেন? আওয়ামী লীগের প্রতি ভারতের একটা কৃতজ্ঞতা আছে, 15 বছরের যে সম্পর্ক ছিল, সোনালী অধ্যায় যাকে বলা হতো, হুম সেটার কারণে একটা আছে। প্লাস যারা আছেন তারা বৈধভাবে আছেন, এবং বৈধভাবে আছেন বলেই তাদের কাউকে কাউকে, সকলকে নয়, কাউকে কাউকে দেখা হুম। সাক্ষাৎ করার অনুমতি না, দেওয়া এটি তো হয়েছে, এটা স্পষ্ট যে ভারতীয় ভারতের যে একটা আইন কৃতজ্ঞতা আছে। আছে, বা আওয়ামী লীগকে ভারত ভারতে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুনুন, ভারতে হিজবুত তাহির নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় হিজবুত তাহির ঘুরে বেড়াচ্ছে, তাই না? হিজবুত তাহির প্রকাশ্য মিছিল করেছে 3বার বোধহয় সম্ভবত। ভারতেও নিষিদ্ধ, তুরস্ক ছাড়া সর্বত্র নিষিদ্ধ। বাংলাদেশেও শেখ হাসিনা সরকার নিষিদ্ধ করে, তারপরেও হিজবুত তাহির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হুম ফলে এটা তো এক এক দেশের এক এক রকম নিয়ম। এখন হয়তো যে সরকার আছেন তারা মনে করছেন যে না, হিজবুত তাহরিরকে সুযোগ দেওয়া উচিত, সেই কারণে হয়তো দিচ্ছেন তার সুযোগ, হুম। এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা তো ভারতীয়দের যদিও উপর আপত্তি নিষেধাজ্ঞাটা এখনো করছি। উঠায় নেওয়া হয় আপনারা নাই, যেরকম নিষেধাজ্ঞাটা আপত্তি এখনো উঠায় নেওয়া করছেন হয় নাই। যে আওয়ামী লীগকে কেন করতে দেওয়া হচ্ছে, যেমন আপত্তি করছেন, সেরকমই আপত্তি আমরাও করছি, একই ব্যাপার। জি, মানে আমি একটু কানেকশনের কারণে কিনা আমি আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি যে, আপনি বলছেন যে আওয়ামী লীগ ভারতের রাস্তায় নামছে না, কিন্তু অনলাইনে যেরকম কার্যক্রম চালাচ্ছে বা নেতারা দেখা সাক্ষাৎ করছেন, একটা সচিবালয়ের মতো থাকলেও থাকতে পারে, এটি আসলে ভারতের আইনের কোনো লঙ্ঘন হয় না, কারণ ভারতের সেই সেই সচিবালয় আছে বিবৃতিতে কিনা বা আমি সেই পাল্টা নিশ্চিত বলছি, রেসপন্স মনে যেটি, হচ্ছে সেটিতে দেখে, বলছে যে মানে দ্য মনে হচ্ছে গভর্নমেন্ট ডাজ নট দেখে। অ্যালাউ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এগেনস্ট আদার কান্ট্রিজ টু বি ক্যারিড আউট ফ্রম ইন্ডিয়ান সয়েল। তো এটিকে ভারত মনে করে না তাদের আইনের লঙ্ঘন। না না, ভারত থেকে তারা চালাচ্ছেন কিনা আমরা তো জানি না, কেউ এখন প্রমাণিত হয়নি। ভারতে যারা আছেন তারা বৈধভাবে আছেন, না, এটা প্রমাণিত ঘটনা। হয়নি কিন্তু তারা ভারতে যে পলিটিক্যাল সচিবালয় কার্যক্রম হোক, চালাচ্ছে, এটি প্রমাণিত হয়নি। সচিবালয়, একটা সময় বৈদ্যনাথ তলায় সরকার ছিল না, বৈদ্যনাথ তলায় সরকার ছিল না একটা সময়, সেরকম কোথাও হয়তো একটা আছে, হয়তো বাংলাদেশেই কোথাও গোপন স্থানে আছে, সেটা ইউনূস সরকার ধরতে পারছে না, না, এমনও বাংলাদেশে, হতে পারে। আমি জানি বাংলাদেশে না, কি আছে ভারতে মানে এরকম নেই। ভারতে জনাব গৌতম লাহিড়ী, ভারতে যে শেখ হাসিনার সাথে আছে তো, বৈঠক হচ্ছে। আমেরিকায় আছে তো। শুনুন, আমরা অনেক বিবৃতি পাই লন্ডন থেকেও পাই, হ্যাঁ। লন্ডনের আওয়ামী লীগ অফিস থেকে হুম পাই। শেখ হাসিনা যে 2জন আইনজীবী নিয়োগ করেছেন জাতিসংঘে, সেটা লন্ডন অফিস থেকে জানতে পেরেছি। আমরা নিয়মিত খবর সন্ধানে যোগাযোগ করি আমেরিকায় যারা আছে, ভারতে তো কোনো অফিস নেই, ফলে কারোর হুম সঙ্গে যোগাযোগ করা যায় না। লন্ডন আমেরিকা থেকে এদের ভায়া সমস্ত খবর পাওয়া যায়, সমস্ত খবর পাওয়া যায়, এবং ভারতে তাদের গতিবিধির খবরও পাওয়া যায় তাদের থেকে। ফলে এখানে তো কারোর কোনো এরকম নেই যে আমি কালকে যাব, একটা অফিস আছে,
যেরকম বিবিসি বাংলা, তার যে অসাধারণ তিনি সাংবাদিকতা করেছেন, একটি অফিস, এই অফিসে কিভাবে থাকে, হুম। সেখানে কোনো ছবি নেই। ছবি তো এখন যদি আমার বাড়িতে এসে বলে যে এখানে ছবি নেই, এটাই অফিস, তো কিছু করার নেই আর। তো বিবিসি বাংলার লোকেরা তো পুরস্কৃত হন অবশ্য, তারা তো প্রেস মিনিস্টারের আচ্ছা, দায়িত্ব এটাকে আপনি পেয়েছেন। গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে করছেন না? আপনি বলছেন হয়তো সচিবালয় থাকতে পারে, বা যেটাকে আপনারা জানেন, মানে এটা হয়তো আপনারা জানেন না বলছেন, তো একটা যেটুকু আছে, জানেন কিন্তু সেটা সেটুকু নিয়ে ভারতে একটু আছে কিনা প্রশ্ন জানি করি। না। গৌতম ভারতে লাহিড়ী যে, ভারতে আছে কিনা জানি না। আছে তো নিশ্চয়ই, নাহলে বিবৃতিগুলো আসছে কি করে? হ্যাঁ, বিবৃতিগুলো আছে, আপনারা এই যে মানে যেটি ভারতে আছে আসলে সেই না, স্টেটমেন্টে লন্ডন বলা হচ্ছে, আমেরিকায় আছে, ঠিকানাও আছে লন্ডন আমেরিকায়। স্টেটমেন্টে যেটি বলা হচ্ছে যে ভারতের মাটিতে আসলে সেটি করতে দেওয়া হয় না। তো অনলাইনে যেগুলো হচ্ছে না, সেটি ভারতের মাটি বলে গ্রহণযোগ্য হচ্ছে না, মানে ভারতে বসে আকাশ অনলাইনে যেগুলো আকাশ হচ্ছে। পথে অনলাইনে হচ্ছে, যেগুলো হচ্ছে সেগুলো তো কোনো ভারতের, এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন। এককালে তো স্মার্টফোন ছিল না, হ্যাঁ। যখন 71 যুদ্ধ হয়েছিল স্মার্টফোন ছিল না, তখন তো সরাসরি যোগাযোগ করতে হতো। এখন স্মার্টফোন আছে, স্মার্টফোনের মাধ্যমে তো সকলেই সকলের সঙ্গে, আমি যেমন এই অনুষ্ঠানটায় যোগ দিয়েছি প্রায় সম্ভবত আটলান্টিক পার থেকে, তো সেখানে তো আমি তো এখান থেকে যোগ দিচ্ছি এটা স্মার্টফোনের মাধ্যমে। এখানে তো বলতে পারে ভারত সরকার যেটা বলবে না, এরকম এরকম কোনো বাধা নিষেধ তো নেই। না, আপনার উপর নেই, আপনার উপর তো নিশ্চয়ই নেই, আপনি একজন নাগরিক, ভারতের নাগরিক, আপনি যে কোনো জায়গায় কথা বলতে, কিন্তু আমি এই যে যদি বাংলাদেশ, পলিটিক্যাল আমি কি ইউনুস অ্যাক্টিভিটিস সরকারের এগেইনস্ট বিরুদ্ধে কথা আদার বলছি? কান্ট্রিজ, এই আমি কি ইউনুস কথাগুলো সরকারের বিরুদ্ধে সম্পর্কে কথা ব্যাখ্যা বলছি? চাইছিলাম। হ্যাঁ, কোনটা? আমি বলছিলাম এই যে বিবৃতি, ভারত সরকারের যে বিবৃতি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেটি বলছেন, দ্য গভর্নমেন্ট ডাজ নট অ্যালাউ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এগেইনস্ট আদার কান্ট্রিজ টু বি ক্যারিড আউট ফ্রম ইন্ডিয়ান সয়েল। ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড ভারত অ্যালাউ করে না। তো আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেখানে ভারতে বসে তারা যে কার্যক্রমগুলো চালাচ্ছে, যেটি আপনারা যতটুকু অবগত আছেন বলে আপনারা বলছেন, যে যেমন শেখ হাসিনার সাথে দেখা হলো আওয়ামী লীগ নেতাদের ভারতের মাটিতেই হলো, শেখ হাসিনা সেখানে বসে জুমে কন্ট্যাক্ট করছেন বা কথা বলছেন, সেটি ভারতের মাটি থেকেই হচ্ছে, এটি নিশ্চিতভাবে আপনারা জানেন। সেগুলোতে আপনারা মানে সেটি ভারতের আইনে কোনো সমস্যা হচ্ছে না? না, হচ্ছে না তো, কারণ বাংলাদেশ তো এখনো ভারত দখল করেনি। যদি ইচ্ছা প্রকাশ করেছিল পূর্বাঞ্চল দখল করে নেবে, কিন্তু সেরকম তো ভারত তো এখনো তাদের আওতায় নয়। তাদের আইনটা বাংলাদেশের সীমানার মধ্যে, সেই আইনটা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কোথাও প্রযোজ্য নয়। ফলে সেখানে যেটা করছে, কই একটা তো আপত্তি করছেন না কেন? ভয় পান? ভয় পান ইউনূস সরকার ট্রাম্পকে চিঠি লিখতে, বা যুক্তরাষ্ট্র রাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে কি ভয় পাচ্ছেন? তাকে তো যেভাবে অপদস্থ করা হয়েছিল, আমিও নিন্দা করি, ওভাবে করা উচিত হয় না। ওটা রাজনৈতিক কর্মকাণ্ড নয়। রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক ভাবে করা উচিত, ফিজিক্যালি কাউকে আটকানো উচিত নয়। ফলে সেটা তো কই প্রতিবাদ তো করেননি কিছু। এতদিনে দেখলাম যে নিউ ইয়র্কের আপনাদের কোন একজন মহামান্য উপদেষ্টারকে কে না করা তাড়া করেছিল, তার জন্য একটা বোধহয় এম্বাসি কনসাল থেকে চিঠি ফিঠি দিয়েছিল, কিন্তু যদি আমেরিকা সরকার তার ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। আপনারা তো সেখানে প্রতিবাদ করছেন না, ভারতেই প্রতিবাদ করে যাচ্ছেন না, যাবতীয়। মানে আপনি এটাকে ভারতীয় মানে সাংবাদিক, আমি বুঝতে আজকে এই পারছি জন্য না। বিশেষ করে আপনার কাছ থেকে ভারতের বিষয়টি আপনার কাছ থেকে জানা, সুযোগ যদি হয় আমেরিকান সাংবাদিকের সাথে কথা বলবার, আমি তার কাছে তখন সেই বিষয়গুলো জিজ্ঞাসা করব। আমি আসলে এটি বারবার জিজ্ঞাসা করছিলাম যে এই লাইনটির সব মানে শব্দার্থ বা বঙ্গানুবাদ করলে যা হয়, সে ভারতের মাটিতে বসে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড ভারত অ্যালাউ করে না, ভারত সেটি আহ, মানে ভারত সেটি করতে দেয় না। কিন্তু মানে শেখ হাসিনা যে কর্মকাণ্ডগুলো করছেন নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ, মানে নিষিদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশে তারা সেখানে করতে পারছে, তাতে ভারতের আইনের লঙ্ঘন হচ্ছে না। এই হচ্ছে সামারি। কিন্তু ইউনূস সাহেব তো আমাদের প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে, বৈঠকের সময়, যে এরকম হচ্ছে, তিনি তো মানে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। মোদী তো তাকে বলে দিয়েছিলেন যে এটা আমরা আটকাতে পারবো না, হুম। বলেই তো জবাবও দিয়ে দিয়েছিলেন, এটা তো আটকানো যাবে না। সেটা পরবর্তীকালে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো প্রকাশ্যই বলেছেন, ভারতকে বলা হয়েছিল কিন্তু ভারত বলেছে আমরা আটকাতে পারবো মানে তখনও তো বাংলাদেশে না। কর্মকাণ্ডটা নিষিদ্ধ ছিল না আওয়ামী লীগের। আমি বলছি বাংলাদেশের বর্তমান সরকারের জনগণের যদি তথাকথিত সমর্থন একাংশ, মানে 10 কোটি ভোটারের মধ্যে হয়তো ধরেই নিচ্ছি 1 কোটি, কারণ বাকি 9 কোটি আছে কিনা এখনো প্রমাণিত না, যেটা ভোট হলে প্রমাণিত। সেই 1 কোটি জনসংখ্যার যারা চায় তাদের বুঝে নেওয়া উচিত যে ভারতের আওয়ামী লীগের প্রতি সমর্থন, সহমর্মিতা সব আছে, কিন্তু প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করায় আপত্তি আছে, সেটা করতে দেবে না। জি।
জি, আপত্তি আছে, সেটি আসলে তবুও তারা প্রকাশ্যেই করছে যে এই বিষয়গুলো করছে সে আপনার গোপনে করে। বাংলাদেশের জনগণের তো সবাই আপত্তি করছে এরকম তো কিছু আমরা জানি না, কারণ আপনার তো কোনো প্রমাণ নেই, মাপকাঠি নেই না। 10 কোটি ভোটার, 10 কোটি ভোটারের মধ্যে আমি ধরেই নিচ্ছি 1 কোটিও নয়, তবুও আমি সম্মান জানানোর জন্য 1 কোটি বলছি। না, এই তা এক তো কোটি বটে, মানুষ সে বিষয়ে আপত্তি হয়তো করছে বিতর্কে বলে যাব না, ভারতের হয়তো কাছে নির্বাচনে গেলে 9 কোটি সেটি। মানুষের কথা, 9 কোটি মানুষ তো আমাদের কাছে বিবৃতি দিচ্ছেন, আমাদের কাছে ফোন করে জানাচ্ছেন যে আমরা আছি, আমরা আছি শেখ হাসিনার সঙ্গে। এটা প্রায় আমি বলছি অধিকাংশ বাংলাদেশের 50%-এর বেশি মানুষ আমাদেরকে ফোন করে বলছেন। হুম, এটা আমাদের সার্ভে, এটা আমাদের জরিপ। হুম। এবার এখন সেই জরিপকে অস্বীকার করবো কি করে? না, অস্বীকার তো করার উপায় আপনারা নেই, আসলে কারণ কি আপনারা তো মানে কোনো আপনারা আসলে প্রমাণ কিসের দিচ্ছেন না। বেসিসে কাজ করেন, মানে অন্যান্য দেশের সেই দেশের আইন নাকি আপনাদের নিজস্ব জরিপ? না, আমাদের মানে সার্বভৌম নিজস্ব দেশের জরিপ আইনকে আপনারা কি তেমন কতটা না। গুরুত্ব দেন? না, নিজস্ব জরিপ একটা পার্ট। আর একটা হচ্ছে আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখবো না রাখবো সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যেরকম আমরা দলাই লামার সঙ্গে রাখি চীনের আপত্তি সত্ত্বে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী চীন সফর করছেন, তা সত্ত্বেও চীন মাঝে মাঝেই আপত্তি জানায় দলাই লামার তো সরকারও আছে, একটা হুম, প্রধানমন্ত্রী আছে তার, তারা তো কাজকর্ম স্বাভাবিকভাবেই সবে, সেটা তো ভারত সরকার এখন আপত্তি করে না। এক সময় শ্রীলঙ্কার তামিলরা করতো, জঙ্গিরা। আফগানিস্তানের থেকে যারা পালিয়ে এসেছিল তারা করতো। এটা ভারতে তো বরাবরই, ভারত যাদের মনে করে হুম, তাদের বন্ধু, তাদের সঙ্গে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব রাখা প্রয়োজন আছে, তাদেরকে বিভিন্ন রকম তাদের অসুবিধা সত্ত্বেও তাদেরকে জোর করে এনে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে, এমন তো সম্ভাবনা কিছু নেই, দেখিও না। সেটা তো বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে, তারা বিএনপি কে চাইবেন না ছাত্র দলকে চাইবেন নাকি হুম। কাকে চাইবেন, জি। ইউনূসকে রাষ্ট্রপতি চাইবেন না চাইবেন আমি জানি না, সেসব গুলো তখন তারা ঠিক করবেন, সে তো ভারত চেয়ে দেবে না কিছু। হুম। ভারত আশ্রয় দিতে পারে বরং। জি, আশ্রয় দিয়েছে। আচ্ছা, আমি একটু পরের একটু প্রসঙ্গে যাই। যে আপনি মানে অন্য দেশ মানে ভারত সম্পর্ক রাখার যে বিষয়টা বলছিলেন, আমি একটু জানতে চাইবো যে বিএনপির সাথে কেমন সম্পর্ক বা অন্য দলগুলোর সাথে, সেটা একটু পরে আসি। কিন্তু ওই যে বৈঠকের কথা জিজ্ঞাসা করছিলাম যে বা আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক হয়েছে। আপনি সে বিষয়ে গণমাধ্যমে কথাও বলেছেন। কারা গিয়েছিলেন বৈঠকে? বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজনের সাথে আমি এই প্ল্যাটফর্মে কথা বলেছি। তিনি জানাতে চাননি। মানে আপনাদের কাছে কি সেই তথ্য আছে কারা গিয়েছিলেন বা কি কথা হয়েছে? নিশ্চয়ই আছে কিছুটা। আমি দেখেছি, আমি আপনার ওই টক শোটা দেখেছি, এবং ওই ভদ্রলোক বোধহয় সঠিক কথাই বলেছেন যে তিনি হয়তো ছিলেন না। তিনি ছিলেন এখন সবার সঙ্গে, মূলত আমি যেটা জানি যে কখনো কখনো আইনগত কারণে সব মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে কথা হয় তার, এবং তিনি এসছেনও, দিল্লিতে কথা হয়েছে। আরো একজন দুজন এসছেন, তার পরিবারের কেউ কেউ এসেছিলেন, দেখা হয়েছিল, হুম, এটুকুই জানি। বাকিদের সঙ্গে সাধারণত শেখ হাসিনা ভিডিও কল মারফতই যোগাযোগ রাখেন, তারা যেখানেই থাকুন, বিশ্বের যে কোনো প্রান্তে, যদি কলকাতায় থাকেন তাও। এমনকি আমি জানি একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি হাসান মাহমুদ দিল্লি এসেছিলেন, এবং আমি তার সঙ্গে অনেক সময়ও কাটিয়েছি। তিনি তার উপযুক্ত ভিসা নিয়েই ভারতে এসেছিলেন। আর তিনি কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি, কারণ সেটা ভারত সরকার তাকে অনুমতি দেয়নি, সেই কারণে ভারত পারেননি। সরকার আসলে কি আমি এটা বিবেচনায় নিজে অনুমতি দিচ্ছে? না, সেটা হয়তো কোনো বিশেষ, এই যে আইনগত যে বিষয়গুলো চলছে, অপরাধগত মামলাগুলো চলছে, এই ব্যাপারে কারা, যারা সাহায্য করতে পারেন, যারা পরামর্শ দিতে পারেন বলে তারা মনে করেন, ফলে সেই সমস্ত কিছু লোককে, এরকম নয় যে ঢালাও সকলের সঙ্গে শেখ হাসিনা বসে দেখা করছেন, কথা বলছেন, এরকম কিছু না। তবে হ্যাঁ, তিনি এইটা বলতে পারি আমি যে রাজনৈতিক আমি বলেছিলাম যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করছেন, আওয়ামী লীগকে কিভাবে পুনর্গঠিত করা যায় সেটা চেষ্টা করছেন। কিন্তু সেটা সবসময় শারীরিকভাবে মিলিত হয়ে করছেন, দেখা করে করছেন না, এমন নয় সেটা শেখ হয়তো, হাসিনা কিন্তু করছেন, এটা রাজনৈতিক আপনি বলছেন যে শেখ কর্মকাণ্ডটা হাসিনা আসলে পয়লা চেষ্টা করছেন। আগস্ট থেকে শুরু করেছেন, জি, 1 আগস্ট থেকে শুরু করেছেন। জি। কিন্তু মানে ভারত আসলে কি বিবেচনায় কারা দেখা করবেন, কে দেখা করতে পারবেন, কে পারবেন না, এই বিবেচনার স্ট্যান্ডার্ডটা ভারতের কাছে কি সেটি একটু স্পষ্ট হতে চাই। যে আপনি বলছেন হাসান মাহমুদ পারলেন না, কিন্তু আমি যেমন বলছিলাম আমার অনুষ্ঠানে এসেছিলেন এস এম কামাল হোসেনের কথা বলছি আমি, মানে আমি দুজন আওয়ামী লীগ নেতার সাথে ওই বিষয়ে কথা বলেছি, একজন ছিলেন না কিন্তু আর অপরজন ছিলেন, মানে এস এম কামাল হোসেন ছিলেন। তিনি বলেননি আমাকে যে কারা কারা ছিলেন, প্রকাশ্যে বলতে রাজি হন নাই। তো আমি এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আমি তারা দেখেছি গিয়েছিলেন তিনি দেখা তো করতে বলছেন কি এই বিষয়ে, বিবেচনায়? তিনি তো মানে মানে নিশ্চিত করেননি, আমি এটাও দেখেছি তিনি নিশ্চিত করেননি, এবং তিনি বলেননি, যে তিনি বলেছেন এই বিষয়ে কিছু আমি বলতে পারবো না। হুম, কি কারণে ভারত সরকার দেখা করতে দেয় এখন অতটা, এটা একটা বন্ধু প্রতিম রাজনৈতিক দলের যাতে সুবিধা হয় সেই কারণেই দেখা করতে দেয়, সোজা কথা, চাপটা কথা। এর মধ্যে কোনো দুঃখ ছাপা কিছু নেই, হুম। এর মধ্যে কিন্তু ওই যে আবার কাউকে কমিট কাউকে তো দেয় কিছু না। নেই। হ্যাঁ, কিন্তু
সম্পর্ক, হ্যাঁ, আবার যে কাউকে কাউকে দেয় সেটা না। তাদের এখন কেউ আছে অপ্রয়োজনীয় কারণে হয়তো আসতে পারে, সেই কারণে হয়তো তাদের মূল্যায়নে সেটা না। আর সত্যি সত্যি আমি কথা বলে দেখি মাহমুদের সঙ্গে, তিনি এমন কোন রাজনৈতিক এখনই কোনো এরকম কিছু মনে হয়নি আমার কথা বলে। তিনি এসেছিলেন বিশেষ কোনো কারো কিছু পুরনো বন্ধু ইত্যাদি তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কোনো কারণে ছিল, সেই কারণে ব্যক্তি প্রয়োজন ছিলেন না। রাজনীতি জি। সেই কারণে তিনিও বোধহয় সম্ভবত, আমার বলাটা ঠিক হচ্ছে না, তিনিও সম্ভবত বোধহয় দেখা করার কথা চাননি হয়তো আর কি। না, হতে পারে, সেটা বলেননি আপনি কিন্তু। বলছিলেন যে আমি ভারত সত্যতা অনুমতি সঙ্গে দেয়নি। গিয়েছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল, দেখা হয়েছিল, বলছেন না, উনি জবাব দিয়েছেন না। এবং সেটা অন্যরা যেমন বলেননি না, উনি কিন্তু বলেছেন স্পষ্ট। হুম। আচ্ছা, আবারও একটু যদিও কানেকশনের সমস্যা হচ্ছে, তবুও আমি কথা চালাই। আশা করছি ঠিক হবে। একটু আসি যে আপনারা যেটির কথা বলছিলেন যে মুক্তিযোদ্ধারা মিলে কজন মিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল এবং সেখানে একটা মব সৃষ্টি করে। গৌতম লাহিড়ী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। আমি শুনতে বলছিলাম পাচ্ছি। সেই আয়োজনটার কথা, যে মব সৃষ্টি করে সেখানে তাদেরকে একরকম হেনস্থা করা হয়েছে এবং যাদেরকে আসলে হেনস্থা করা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ আহ, উম, সাংবাদিক, আইনের শিক্ষক সহ এরকম 14 জনকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে সন্ত্রাস দমন আইনে। এই বিষয়টা নিয়ে মানে দেশে বিদেশে এটি একটা অ্যাটেনশন পেয়েছে এই খবরটি। ভারতও নিশ্চয়ই দেখেছে। ভারত আসলে এটাকে কিভাবে দেখছে? যেটা বলছেন না, একটু ব্যাপারে ভারত সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আসলে যেটা হয়নি সেটা হচ্ছে আমাদের যে নর্মালি সুযোগ হয় সেটা হচ্ছে সাপ্তাহিক ব্রিফিং। যেহেতু প্রধানমন্ত্রী চীন জাপান সফর করছেন, এই কারণে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনার সুযোগ ছিল না, ভারতীয় সাংবাদিকদের কাছে অগ্রাধিকার ছিল সেই বিষয়গুলো। আমেরিকার সঙ্গে শুল্কজনিত যে সমস্যা সেটা, চীন জাপান সফর, মানে বাংলাদেশের প্রসঙ্গটা এই মুহূর্তে খুব সামনের সারিতে আসেনি বলেই জিজ্ঞেস হুম। করা হয়নি। এবং কারণ আমাদের কাছে তখন প্রায়োরিটি আর একটা অন্য ছিল আর কি। হুম। হুম। সেই কারণেই এটা মানে ভারত সরকারের মন্তব্যটা বলতে পারবো না যেটা হয়েছে হামলা। হুম। তবে আমরা নিঃসন্দেহে নিন্দা করি, আমি সাংবাদিক হিসেবে নিন্দা করি, জি। সেটা বলতে পারেন। এখন আবার এবং এই ভারতের বিষয়টা প্রেস নিয়ে, ক্লাবের সভাপতি হিসেবে নিন্দা করি। হ্যাঁ, এই বিষয়ে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের ইন্ধনে বা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে, আওয়ামী লীগের পুনরুদ্ধারের কারণে এইরকম এই একত্রিত হওয়া এই আয়োজন, গোলটেবিল বৈঠক এবং গণমাধ্যমগুলোতে আসছে আওয়ামী লীগের ইন্ধন বা আওয়ামী লীগের এজেন্ডা এবং দিল্লি বা ভারতের এজেন্ডা বাস্তবায়নে তারা একত্রিত হয়েছিলেন, তাদের এই আয়োজন। আমি আসলে এই বিষয়ে আপনার একটু ব্যাখ্যা জানতে চাই। ভারতের এজেন্ডাগুলো নিয়ে আপনার কাছে আমি একটু বুঝতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এজেন্ডা কি কি, সেই বিষয়ে একটু বুঝতে চাই। খুবই ভালো প্রশ্ন। বাংলাদেশের বিষয়ে ভারতের প্রথম এজেন্ডা, একমাত্র এজেন্ডা, অতি দ্রুত সকলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক এবং নির্বাচন শান্তিপূর্ণ, সকলে অংশগ্রহণ করুক এবং তাতে বাংলাদেশের মানুষ ভোটাররা একটি সরকার প্রতিষ্ঠা করুক। হুম। একমাত্র এইটি ভারতের এজেন্ডা। যদি জি। বলেন তো ভারতের এজেন্ডা কি, এটা কে কখন কিভাবে কোন রাজনৈতিক বৈঠক করবেন বা করিয়ে দেবে ভারত, এগুলো এগুলো বলাই হয়ে থাকে সমস্ত ভাবে। কিন্তু বাংলাদেশের তো এখন শুনেছি নাকি যে তা এখানে সবার নাকি স্বাধীনতা আছে, এরকম মুক্ত চিন্তা মুক্ত স্বাধীনতার দেশ নাকি আগে ছিল না। তা এখন যখন ছিল তখন একটা দল তাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করবেন, তাও আবার সকলে আওয়ামী লীগ নন, অনেকে সাবেক আওয়ামী লীগ, জি। তারা যখন আলোচনা করবেন সেটাকে বাধা দেওয়া যেখানে হবে। কেউই প্রকাশ্যে আওয়ামী এমনকি লীগের না, একটি ওখানে সরকার আওয়ামী লীগের কোনো নেতা যিনি ছিলেন না। সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন, এমন একটি সরকার, তারা বিবৃতি দেয় যে একটি বিশেষ রাজনৈতিক দলের বিবৃতি চাপানো যাবে না। আপনি বলুন তো, তথাকথিত স্বৈরাচারী শেখ হাসিনার সময় বিএনপির কোন বিবৃতি ছাপা হয়নি? মানে তারেক রহমানের কোন বক্তব্য বিবৃতি বক্তব্য তাদের প্রকাশে প্রকাশিত নিষেধাজ্ঞা হয়েছে? ছিল। না না, অনেক বক্তব্য প্রকাশিত হয়েছে, তা এখন তো সেটা বলছে কিন্তু নিষিদ্ধ নিষেধাজ্ঞা করা ছিল, হচ্ছে। এটা আদালতের কেমন, নিষেধাজ্ঞা ছিল তারেক রহমানের এটা বক্তব্যে। কেমন ধরনের সংবাদপত্রের স্বাধীনতা আমি তো জানি না। বেরোম তো স্বাধীনতার কথা আমি তো চিন্তা করতে পারছি না। এই স্বাধীনতায় থাকবে কিন্তু এক পক্ষের স্বাধীনতা থাকবে না, জি। এটা নাকি স্বাধীনতার নতুন ব্যাখ্যা। জি, তাদের তো কার্যক্রমই তো নিষিদ্ধ ভবিষ্যতে করে এটা দিয়েছে। পরম্পরাটা থাক, ভবিষ্যতে আবার যখন ভাষা বদলাবে তখন যেন এটাই আবার একটা হয়, আর এক পক্ষের তেমনি কোনো ভাষায় তাদের স্থান হবে জেলে। এটাই বাংলাদেশের দুর্ভাগ্যজনক গণতন্ত্র, যে কারণে গণতন্ত্র বিকশিত হয়। এখনো গণতন্ত্র শিশু সুলভ আচরণ করে যাচ্ছে, হুম। যেটা বলবো শিশু সুলভ বিশৃঙ্খলা করে চলেছে। হুম।
জি, আপনি বলছিলেন একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশের সব দলের অংশগ্রহণ, মানে অংশগ্রহণমূলক একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন ওই আপনারা। নির্বাচন, হ্যাঁ, জি, মানে স্পষ্ট কথা আওয়ামী লীগের অংশগ্রহণ সহ। আওয়ামী লীগের স্পষ্ট অংশগ্রহণ কথা সহ। আওয়ামী মানে লীগের অংশগ্রহণ সহ। এটি কি ওই আওয়ামী লীগের প্রতি আপনাদের বিশেষ কৃতজ্ঞতা এই কারণেই, কারণ 24-এর নির্বাচন বা 14-র না, নির্বাচন তখন এই একটা কথাগুলো আপনারা রাজনৈতিক বলেননি? দলের যে দেশটা, আরে যে দেশটা স্বাধীনতা এনে দিল, যে দলটার সঙ্গে তখন তো বিএনপি তৈরি হয়নি যখন না। মুক্তিযুদ্ধ তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধ পরে ক্যান্টনমেন্টে তৈরি হয়, ক্যান্টনমেন্ট থেকে পরে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, তাও যেটা পশ্চিমাদের চাপে, কারণ সেনাবাহিনীর হাতে থাকলে তারা স্বীকৃতি দেবেন না, সেই কারণে। তো যাই হোক, তো সেই দলটা একটা যার সঙ্গে ইতিহাস, এখন ভারতবর্ষে যদি কেউ মনে করে কংগ্রেস দল যেটা স্বাধীনতার সঙ্গে যুক্ত আন্দোলন, তাকে নিষিদ্ধ করে দেওয়া হবে, সেটা কি ভারতের মানুষ মেনে নেবে? তো আমার বলতে পারি গ্যারান্টি দিয়ে, বাংলাদেশের মানুষ মানছেন না, সেটা ভোট হলে প্রমাণিত হয়ে যাবে। হুম। আর আর ভোট হলে প্রমাণিত হয়ে যাবে। জি, ভোট হলে তো আসলে আরো আগে থেকে সঠিক অনেক ভোট কিছু হলে প্রমাণ হয়ে প্রমাণিত যেত। হয়ে যাবে। ভোট হয়ে গেলে তো নিশ্চয়ই হ্যাঁ, আগে থেকেই প্রমাণ হয়ে যেত এবং এই অবস্থাটা হয়তো এসে দাঁড়াতোই নাই এই জায়গায়। মানে বাংলাদেশের মানুষ যখন বিএনপি বা অন্য দলগুলো নির্বাচনে অংশ নেয়নি, তখন কি আসলে বাংলাদেশের জনমতের বহিঃপ্রকাশ হয়েছে এবং যেইটিকে আসলে না ভারত কেন, কে সমর্থনই বারণ করেছে? করেছিল? না, অংশগ্রহণ করতে কে বারণ করেছিল? ভারত বারণ করেছিল যে অংশগ্রহণ করবেন না প্লিজ? হুম। 2014, 2024 কেন করেননি? করেননি কেয়ারটেকার সরকার তৈরি হয়নি বলে। কেয়ারটেকার সরকার কেমন হবে? তাদের পছন্দের কেয়ারটেকার হবে। কেমন, তাদের সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা করে দেবে যাতে তারা ক্ষমতায় আসতে পারে। এমন গণতন্ত্রের নজির তো কোথাও, ভূ ভারতে কোথাও নেই, বা বিশ্বে কোথাও নেই, যে বিরোধী দল ঠিক করে দেবে কিভাবে নির্বাচন হবে। না, মানে শাসক দলের অধিকারী তখন নির্বাচন তো করা, আসলে কিন্তু বিএনপি চেয়েছিল আমি যে বলবো একটা এক্সিস্টিং কথাই, কেয়ারটেকার কোনো সিস্টেম ছিল নির্বাচনে, সেটাই থাকুক। না না, আসলে আপনাদের ওখানে একটা প্রবণতা আছে, প্রবণতা হচ্ছে যে কেয়ারটেকার দীর্ঘমেয়াদী থেকে যায়। হুম, হুম। মানে কেয়ারটেকার চট করে যায় না, যতক্ষণ না জোর করে মানুষ তাড়ায়। এবারও তাই হবে, জোর করে না তাড়ালে যায় না। এরকম নির্বাচন দেবে তারা ঘোষণা করতে থাকে বরাবরই। আপনি মনে করে দেখুন 1/11-র সময় কি ঘোষণা হয়নি? ঘোষণা হয়ে পিছিয়েছে, আবার পিছিয়েছে। এখন আমরা জানি ফেব্রুয়ারি প্রস্তুতি চলছে ফলছে, সব বলা হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ, একটা জরিপে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের জরিপে 90% মানুষ মনে করেন নির্বাচন হবে না ফেব্রুয়ারি। এটা বাংলাদেশের জরিপ, ভারতের না। ফলে এই যে সাংবাদিক করেছেন, শুনলাম, দেখেছি সেটা। তো ফলে এখন তো তাদের তো বিরুদ্ধে আন্দোলন না করলে তো নির্বাচন হবে না, এবং কেয়ারটেকার সেই কারণেই প্রথাটা উঠে গিয়েছিল। কিন্তু এখন কেয়ারটেকার হওয়ার আবার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সঠিক কেয়ারটেকার, এবং সেই কেয়ারটেকার হলে অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা করুন, এবং করলে যেভাবে হবে সেটা হবে, কিন্তু আমার তো মানে ধারণা যে তখন দরকার ছিল না আর এখন দরকার, এটি কেন মনে করছেন? মানে তখন দরকার না, না থাকলে এখন এখন কেন দরকার এই দরকার, আর কারণে এখন দরকার যেহেতু, থাকলে তখন কেন এখন ছিল না? দরকার এই কারণে, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই। হুম। তখন হাসিনার সময় নির্বাচিত সরকার ছিল, 14, 18, 24, তার আগেরটাও যদি ধরেন নয়, তাহলে নির্বাচিত সরকার ছিল, মানুষের ভোটে নির্বাচিত। হুম। আর আপনি যদি বলেন না, 2009 নয়ের সময় নির্বাচিত ধরেন ছিল সরকার ঠিক কেয়ারটেকার হবে, গভর্নমেন্ট, তখন যে নির্বাচনটা হলো সেটা না কেয়ারটেকারের না অধীনে। না না না, তখন তো টাইম ম্যাগাজিন বলেছিল, লিখেছিল যে এরকম অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেটাতে হাসিনা সুইপ করেছিল, হুম। সুইপ করেছিলেন, চলে সেই নির্বাচনটা তো সঠিক অবাধ বলা হয়। 18 নির্বাচনটা নিঃসন্দেহে আমি নিজে মনে করি, আমি গিয়ে ওই যে প্রতিটা নির্বাচনই দেখেছি, 18 নির্বাচনটা কারচুপি হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা করার কোনো প্রয়োজন ছিল না, যেই কারণে আজকে সমস্ত নির্বাচনগুলোকে বিষাক্ত করে দিয়েছে। ওই ওই দুধে 1 ফোঁটা চুনা পড়লে যা হয় সেইটা ঘটেছে। 14, 24 পার্টিসিপেট করেনি না, কিন্তু না করার যে কারণ, আমি তো নিজে ছিলাম, নিজে গিয়েছি, কথা বলেছিলাম সেই সময় জামায়াত বিএনপি, যিনি তখনকার নেতা ছিলেন শামসুল আহমেদ, এখন যারা নেতা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা ভারতীয় সাংবাদিকদের একটা দল কথা বলেছিল যে আপনারা হেরেই যাবেন, ধরে নিন জোর করে হারিয়ে দেওয়া হবে, তাহলেও কেন নির্বাচনে অংশগ্রহণ? ভারতে তো কংগ্রেস দল এতকাল শাসন করার পর 40-এ নেমে গিয়েছে, তো তারা কি নির্বাচন বয়কট করেছে নাকি? নাকি করবে? কোনোদিন করবে না। আমার মনে হয় নির্বাচনে সেইটাই বরং আরো ভালো হতো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, নির্বাচন করলেন। যেমন 18-র নির্বাচন সম্পর্কে আমরা ভারতীয়রা মনে করি যে ওটা অন্যায় হয়েছিল বিরোধীদের প্রতি, হুম। যে কারণে সবসময় 24-এর নির্বাচন হোক আর কিন্তু অন্যায় 14 যে হয়েছে তখন নির্বাচনকে, তো আসলে ভারত অফিসিয়ালি এরকম কিছু বলে নাই যে এটি আসলে অন্যায় হয়েছে। না, ভারত সরকারের ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার, সেই কারণে তারা বলেনি। আর সত্যি কথা বলতে গেলে এই স্বার্থের বিষয় হয়তো থাকে, কিন্তু আমরা ভারতীয়রা, হুম। সাধারণ মানুষ, সাধারণ সাংবাদিকরা মনে করেছিলাম ঠিক নয়।
আর আপনি যদি বলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল নির্বাচনের পরে। তিনি অত্যন্ত দুঃখিত, বলেছিলেন আমি এরকম চাই, এবং আমি জানি যে এর জন্য আমাকে প্রচুর বদনাম করাতে হবে সারা জীবন। এ কথাটা তিনি আমাকে বলেছেন এবং আমি লিখেওছি। কি বলেছিলেন তিনি? তিনি কি বলেছিলেন? বলেছিলেন এই 18 নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচন এভাবে হোক, আমি এটা চাই। আমার দলের কিছু লোক এটা জোর করে করেছে, তাতে আমি ব্যথিত, এবং দুঃখিত। আমি জানি যে এই দুর্নাম আমাকে সারা জীবন এবং বইতে। তারপরে কি সেই দলের কিছু লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু কিছু লোক হয়তো মন্ত্রিসভা থেকে বাদ করেছিল, দুর্ভাগ্যজনক একজন বড় নেতা তিনি অবশ্য মারা গিয়েছিলেন, আর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি। কাদেরকে, কারা সে তাদের মানে সেইখানে ছিলেন সেই নির্বাচনে যাদের আচরণে ব্যথিত, সেটা বলেছেন কিছু? মৃত ব্যক্তির নাম নিয়ে না, একজন না হয় মারা গেছেন, সবাই তো নিশ্চয়ই মারা যান নাই। সবাই কেউ কেউ হয়তো মন্ত্রিসভা থেকে বাদও, যে কারণে নতুন মন্ত্রিসভার অনেক যুব নেতা উঠে এলো মন্ত্রিসভায়। আগে কিছু কিছু অনেকে বাদ পড়েছিলেন না, সেটা একটু ইতিহাস দেখলে এক্ষুনি আমি ততটা সরগর্ম নই বাংলাদেশের রাজনীতিতে। 18 সালে যে ক্যাবিনেট তৈরি হয়েছিল, সেই ক্যাবিনেটটা যদি দেখেন, দেখবেন 14 ক্যাবিনেট থেকে আলাদা ছিল। প্রতিবারই তো কিছু রদবদল হয়, কিছু তো হয়। হ্যাঁ, সেটারই কারণ ছিল, এবং সেই কারণ তো ছিলই। কারণ ছিল আমাদের অন্যতম কারণ, সেগুলো একজন প্রধানমন্ত্রী কি করে ঘোষণা করবেন যে আমি নির্বাচনে কার্যকর দিতে বলে তাকে বাদ দিই? জি, আচ্ছা, এখন ঘোষণা করা সম্ভব না। এখন যেটি বোঝা যাচ্ছে যে 26-এ যে নির্বাচন হতে যাচ্ছে, আওয়ামী লীগ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এখন পর্যন্ত বাস্তবতাটা এরকমই। সেক্ষেত্রে ভারত কি কোনো, মানে ভারতের অবস্থাটা কি, ভারত কি করবে? না, এরকম যদির উপরে ভিত্তি করে, কারণ আমরা মনে করি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। কিভাবে করবে? মানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমার নিজের ধারণা ইউনূস সাহেব এরকম কিছু বলেননি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। এটা তো ইউনূস সাহেব বলার দরকার নাই। ধরেন তাদের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ, তাদের নিবন্ধন আইনগতভাবে স্থগিত। তিনি কার্যত প্রধানমন্ত্রী, তিনি করতে দেবেন বলে আমাদের বিশ্বাস। কিভাবে করতে না দিলে কি হবে তখন দেখা যাবে। আগে নির্বাচনটা তো হোক। আপনি নির্বাচন যদি, আমি তো বলছি যদি নির্বাচন হয়, আপনি বলছেন যদি নির্বাচনের পর এটা হয়, আমি বলছি যদি নির্বাচন হয়। আপনাদের সংবাদপত্রের সাংবাদিকরা, প্রথিতযশা সাংবাদিকরা পোস্ট এডিট লিখেছেন নির্বাচন নিয়ে সংশয় আছে, তারা লিখেছেন, আমি তাদের কথার ভিত্তিতে বলছি। তারা লিখেছেন, কেউ কেউ লিখেছেন হেডলাইন, আবার কি 111 ফিরে আসছে। তো আপনাদের কাগজ থেকে জেনেছি। জি জি, একদমই যদি, কিন্তু তবে অনেক কিছু আছে নির্বাচনের আগে আসলে আছে, কিন্তু সেটা হোক তখন দেখা যাবে না। মানে এখন পর্যন্ত যে রোড ম্যাপ হয়ে গেছে, নির্বাচনের রোড ম্যাপ হয়ে গেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকারের প্রতিটা পর্যায় থেকে বলা হচ্ছে 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। এবং এখন পর্যন্ত আইনগত কাঠামো যা আছে, আওয়ামী লীগের রাজনৈতিক মানে যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। সেই অবস্থায় কিভাবে নির্বাচনে তো অংশ নেওয়ার সুযোগ নাই? সেক্ষেত্রে ভারতের অবস্থান কি? না, সেক্ষেত্রে তো নির্বাচনে অংশগ্রহণ তো নতুন দল নাগরিক শক্তি করবে, আপনি নিশ্চিত? তারা তো বলছে আগে সংস্কার হতে হবে, নির্বাচন হবে না বলে তারা তো বিবৃতি দিয়েছে। যারা জুলাই বিপ্লব করেছে, দাবি করে জুলাই বিপ্লবের মহানায়ক, তারা বলছেন নির্বাচন হবে না। এতো আপনাদের কাগজে পড়ছি, আমি এসব নেতাদের নাম নিচ্ছি না, আলে সব নাম জানলাম, যাই হোক, কিন্তু এরাই তো বলছে নির্বাচন হবে না, তাই না? এরা আগে বলুক নির্বাচন হোক, আমরা বলছে, অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু সরকার বা আইন কি বলছে সেটা তো আমাদেরকে। যারা বিপ্লব করেছে তাদেরকে ছোট করে আমি দেখতে চাই না, আমি তো বড় করে দেখতে চাই। যারা বিপ্লব ঘটিয়েছেন বলে দাবি করছেন, তারা তো আসলে আরো অনেক কিছু বলেছেন। তারা অনেক উপদেষ্টাদের অনেকের পদত্যাগ চেয়েছেন, তারা উপদেষ্টা অনেকের পদত্যাগ চেয়েছেন, তারা আরো অনেক কিছু চেয়েছেন যেগুলো আসলে হয় নাই। রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছেন, হয়নি তো। সেগুলোই জটিলতা তৈরি করছে। তো তার মানে যে তাদের সব কথাই থাকছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। আমি চোখের সামনে যেটা আমরা সেই নির্বাচন নামক রোড ম্যাপটি ঘোষণা, অফিসিয়ালি যখন ঘোষণা হবে, আমার একটা প্রবল যে চিত্রটা এখন ছোটখাটো বৃহৎ আকারে দেখতে পাবে। সহিংসতায় ভর্তি হয়ে যাবে বাংলাদেশ, খুব দুর্ভাগ্য, বহু মানুষের যাবে বলে আশঙ্কা। এটি আপনি, তার মানে কি আপনারা ধারণা করছেন যে
26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না, আপনাদের অনুমান বা? না, আমি তো বলছি আমি তো সত্যি বলে ধরে নিচ্ছি যে তিনি ঘোষণা দিয়েছেন যখন নিশ্চয়ই হবে, কিন্তু আপনাদেরই যারা বিপ্লবের নায়ক নায়িকা তারা বলছেন যে হবে না। তো আমি কি করে বোঝাবো তারা? আমি তাদের মুখ থেকে বলিয়ে দিন একবার, আপনি তো অনেককে ইন্টারভিউ নেন, তাদের একজনকে ইন্টারভিউ নিয়ে আপনি বলিয়ে দিন হ্যাঁ নির্বাচন হবে। তারা কি প্রতীক পেয়েছেন এখনো? আমি ঠিক জানি না না, প্রতীক পেয়েছেন কিনা। না, সেই নিবন্ধন তো নাই। তারা তো জানেন না নির্বাচন তো হচ্ছে না, বলে প্রতীক প্রতীক তো অবান্তর বিষয় বলে, এটা আমরা ইন্টারপ্রেট, প্রতীক অবান্তর বিষয়। কারণ যে নির্বাচনটাকে কেউ না হলে শাপলা প্রতীক চায়, যেটা জাতীয় ফুল, জাতীয় ফুল কখনো প্রতীক হতে পারে? প্রতীক তো হতে পারে না, তাই না? তো এইরকম আর কি, এখন তারা তাদেরকে আপনি একটা ইন্টারভিউ করে বলে দিন, খুব চমৎকার হবে, তখন আমি তারপরে কথা বলতে রাজি আছি। মানে যে তারা বলুন কিন্তু হ্যাঁ আমাদের মানে চাইছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টাও বলেছেন যে একটি দলের একজন নেতা কি বললেন বা একটি দল কি বললো সেটি নিয়ে আসলে যায় আসে না, নির্বাচনের ঘোষিত সময়ই নির্বাচন হবে। এখন পর্যন্ত এই অবস্থানে সরকার আছে এবং নির্বাচন কমিশনও সেই অবস্থানে আছে, যারা আসলে নির্বাচনটা করবে সামনের দিনে। উপদেষ্টা, সেই জনৈক মহামান্য উপদেষ্টা লোকাস স্ট্যান্ডাই কি, তাকে কে বলেছে, কে ক্ষমতা দিয়েছে? ওই ছাত্ররাই দিয়েছে না ক্ষমতা। তিনি যার দ্বারা ক্ষমতায় এসছেন তাদেরই তিনি চেনেন না, এটাই তো। এটা অবশ্য একটা, আমি বাংলাদেশি বলবো না, বাঙালির রোগ। বাঙালি সাধারণত যাদের দ্বারা উপকৃত হয় তাদেরকে পেছনে ছুরি মারতে অভ্যস্ত। এটা বাঙালির জিনে আছে, জিনে আছে। খুব না, দুর্ভাগ্য। কিন্তু আপনি তাদের জানেন মাধ্যমে এখন ক্ষমতা এসেছে বলে তাদের সব দাবি মেনে নিতে হবে। বঙ্গবন্ধুর যদি অসমাপ্ত জীবনী পড়েন তাতে উনি স্পষ্ট ভাষায় এই কথা লিখেছিলেন যে বাঙালির এটাই দোষ। সেই দোষে বারবার কিন্তু বাংলাদেশ নানা রকম প্রবলেম। আর আমি যেটা কাজের কথা বলছিলেন, যেটা বলেনি, যেটা ভালো হবে, যে সম্পর্ক কিরম থাকবে। তখন জিয়াউর রহমান আসার পর কি সম্পর্ক ছিল না? সার্ক সম্মেলন তিনি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, 111 ভারত বাংলাদেশ যে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা আজও পায়, সেটা 111 সরকারের সময়, খালেদার সময় না, হাসিনার সময় না। ফলে ভারত তখনও সেই সরকারকে দিয়েছিল। হ্যাঁ, তবে গোপনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বলেছিলেন একই শর্তে দিচ্ছি, আপনাদের মানুষের উপকার হবে, কিন্তু মানুষের জন্য যেটা চায় গণতান্ত্রিক ব্যবস্থাটা গড়ে তুলুন, নির্বাচনটা দিন। এবং নির্বাচন তারা কিন্তু দিয়েছিল, ঘটনা শেষ পর্যন্ত দিতে হয়েছিল বলা যেতে পারে, যাই দিয়েছিল হয়েছিল। এখানেও তাই হবে, শেষ পর্যন্ত নির্বাচন হবে, কিন্তু সেটা কবে হবে আমরা তো, আমি এখনো 26 ফেব্রুয়ারি ডেডলাইনকে খুব একটা বিশ্বাস হচ্ছি। আপনাদের অনেক সাংবাদিকের সঙ্গে আমি সহমত, তাদের পোস্ট এডিট লিখেছেন, উপসম্পাদকীয় লিখেছেন যে নির্বাচন নিয়ে সংশয় আছে। জি, নির্বাচন যে সংশয় যে আছে সেটি আমরা প্রতিদিন কথা বলেই বুঝতে পারছি, বিভিন্ন পক্ষের সংশয় আছে। এই জন্য আমি প্রশ্নটা করছিলাম যে যেই বাস্তবতা বা মানে অন্তত ঘোষণা যেরকম আছে তাতে সেই অনুযায়ী নির্বাচনটা হবে বলে জানা যাচ্ছে, সেখানে আসলে কি, এবং প্রত্যেকবারই নির্বাচনে ধরেন আওয়ামী লীগ আমলে তো বটেই বা তার আগেও। আমি মেনে নিচ্ছি আওয়ামী লীগ নেই, তারা যদি বিএনপি নির্বাচিত করেন, বিএনপি ক্ষমতায় আসে, বিএনপির সঙ্গে এখনো একটা মানে বলবো, মানে যেটাকে বলা হয় ব্যাক চ্যানেল কথাবার্তা বিএনপির সঙ্গে আছে বা হচ্ছে। তো সুতরাং তাই ছিল 2001 থেকে 6 খুব অভিজ্ঞতা খুব ভালো নয়, অভিজ্ঞতা খুবই করুণ ভারতের জন্য, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক ছিল, সেরকম সম্পর্ক থাকবে, সেই অনুযায়ী ব্যবস্থা ভারত সরকার নেবে নিশ্চয়ই আশা করি। কারণ এত নিকটতম প্রতিবেশী তো একদম উপেক্ষা করে থাকা যায় না। এটা আমেরিকা বা ইংল্যান্ড নয় যে আমি উপেক্ষা করে থাকলাম, কিন্তু এত নিকটতম প্রতিবেশী, প্রত্যেকের একের ভাগ্য অপরের সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশের ভাগ্য ভারতের সঙ্গে জড়িয়ে আছে, ভারতের ভাগ্য বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে। ফলে এটা উপেক্ষা করা যায় না। তবে নির্বাচনটা তো হোক, একটা নির্বাচিত রাজনৈতিক দল তো এবং ক্ষমতায় সেখানে কি ভারতের কোনো ভূমিকা থাকবে নির্বাচনে? কারণ বরাবরই আসলে বাংলাদেশের নির্বাচনে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তো বটেই, তার আগেও নির্বাচনে ভারতকে একটা ক্রিয়ানক হিসাবে দেখা হয়। না না, সেটা তো যাই দেখো, ভারতের একটা ভূমিকা তো থাকবেই, আমি বলে দিলাম, শুভচিন্তা, এটা থাকবে। জি, শুভ চিন্তাই শুধুমাত্র থাকবে বলছেন আপনি। শুভচিন্তার ব্যাখ্যা যেভাবেই করতে পারেন আপনি, ফ্রি টু ইন্টারপ্রিট, কিন্তু শুভচিন্তা থাকতে পারে। জি, শুভ চিন্তা থাকতে পারে। আসলে নেটওয়ার্কের একটু সমস্যার কারণে আমি আরো অনেক কিছুতেই হয়তো ঠিক মতো যেতে পারছি না, কিন্তু না না, অনেকক্ষণ, হ্যাঁ না, এক ঘন্টা হয়ে গেছে। আরেকটু শেষ করি, একটা শেষ প্রশ্ন একটু করি যে
একটা বিষয়ে আপনি শুনেছেন কিনা জানি না, বাংলাদেশের একজন বেশ ফলোয়ার সম্পন্ন বা বেশ খ্যাতিমান, খ্যাতি কুখ্যাতি নানান কিছু সম্পন্ন, তিনি প্যারিসে বসে, আমি বলছি পিনাকি ভট্টাচার্য, তার নাম আপনি জানেন কিনা বা শুনেছেন কিনা, তিনি বাংলাদেশে বাংলাদেশ নিয়ে নানান রকম কাজ করছেন, এই গণ অভ্যুত্থানের পেছনেও ক্রীড়ানক হিসাবে কাজ করেছেন এবং এখনো খুব প্রভাবশালী তিনি। আগে একটু শুনি, আপনি কি শুনেছেন বা দেখেছেন তাকে, তার বিষয়ে জানেন? একবার দুবার শোনার পর মনে আচ্ছা, হয়েছে যে আর শোনার প্রয়োজন নেই। শোনা প্রয়োজন নেই। শোনার প্রয়োজন নেই মানে আমি তাতে কোনোভাবে শিক্ষিত হতে পারিনি। আচ্ছা আমি চাই না কিছু মানে খারাপ বাংলা আমাকে কেউ শেখাক। আচ্ছা, মানে আপনি সেটাকে খারাপ বাংলা যার কারণে শেখার মতো কিছু নাই বলছেন। কিন্তু তাকে আসলে সবসময় তাকে বলতে শোনা যায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, সবসময় প্রতিটি কন্টেন্টই মোটামুটি তিনি এটি বলে থাকেন। কিন্তু আবার অন্যদিক থেকে তাকে এই অভিযোগে অভিযুক্ত করা হয় যে তিনি ভারতের এজেন্ট। তিনি বাংলাদেশে এখন খুবই প্রভাবশালী কাজ করছেন, সেটি দেখা যায়। ভারতের ভারতের এজেন্ট, এবং এবং এর পেছনে গৌতম লাহিড়ী, এর পেছনে যেটি বলা হয় যে তিনি আসলে যে বিদেশে গেছেন বাংলাদেশ থেকে, সেটিও ভারতে হয়েই, ভারতে প্রথমে ঢুকেছেন এবং সেখান থেকে ভারতের সহায়তায় তিনি অন্য দেশে গেছেন। আসলে এরকম কিছু বাস্তবতা আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ওটা ভেরিফাই করেছি পড়াশোনা থেকে। উনি যখন নিপীড়িত ছিলেন, যেরকম শেখ হাসিনা বা আওয়ামী নেতারা সেরকমই উনিও নিপীড়িত ব্যক্তি হিসেবে তাকে ভারত এসেছিলেন গুয়াহাটি। সেখান থেকে তাকে ভারত সরকারের দূতাবাসের একজন কর্মী তাকে পাস করিয়ে ভারত থেকে ইউরোপ চলে যেতে সাহায্য করেছিলেন। ওই যে বললাম বাংলাদেশ উপকার, উনি আপনার বিরুদ্ধে এত মন্তব্য করছেন কেন? বলছে আসলে বোধহয় আমি কোনো উপকার করেছি। তো ফলে যারা উপকার পায় তারা এটা করে থাকে এবং এটা বাঙালিদের মধ্যেই রয়েছে স্বভাবটা। তিনি তার মতবাদ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তিনি স্বাধীন, যা খুশি বলতে পারেন বলুন, কিন্তু আমি তার প্রোগ্রাম দেখি না নিয়মিত। বলে আমার কাছে মনে হয়নি যে নতুন কিছু জানা যাচ্ছে, শেখার আছে। সবই জানি তো কারা কারা শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করছে, বিক্ষোভ করছে বা আন্দোলন করছে। নতুন কোনো তথ্য দেননি, আমার যেটাতে খুব একটা গুরুত্ব দিয়ে দেখা বা আছে বলে মনে হয় না। ফলে আমি কিন্তু ওনার রাজনৈতিক মতবাদ, তার প্রতি আমি শ্রদ্ধাশীল। সেটা তিনি যাই মতেই বিশ্বাস করুন না কেন, তার সেটা স্বাধীন চিন্তা। আমি কোনো তাকে বাধা দিতে চাই, বাধা দেওয়ার আমি কোনো অধিকারী নই। তবে হ্যাঁ, এটা ঘটনা, সত্য কথা যে তিনি, আপনারা তো অনেকেই বলা, সালাউদ্দিন সাহেব তো 9 বছর ভারতে ছিলেন। তাকে আমি জানি না আপনারা ভারতের এজেন্ট বলছেন, কিন্তু 9 বছর ভারতে ছিলেন। কয়েকদিন আগে বিএনপি কিছু নেতা ভারতে ঘুরে গেছে। তো তারা কেউ ভারতের এজেন্ট কিনা আমি জানি না। ভারতের এজেন্ট হঠাৎ করে বলা হয়, ভারতের এজেন্ট এক সময় বলা হতো, জানেন তো নিশ্চয়ই, তাজউদ্দিন আহমেদকেও বলা হয়েছে ভারতের এজেন্ট। তো সেটা বাংলাদেশের বরাবর একটা ইতিহাস আছে যে ভারতের এজেন্ট বলে চিহ্নিত করে দেওয়ার একটা পরম্পরা আছে, এবং যারা চিহ্নিত করেছিল তারা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় ছিল। তো এটা তো ঘটনা। তো এখন স্বাভাবিক, আজকে যারা বলছেন তারা এখন অন্য কোনো দল, কোনো মতাদর্শে বিশ্বাসী, তারা ক্ষমতায় এসেছেন কিন্তু অগণতান্ত্রিক ভাবে এসেছেন। তারা গণতান্ত্রিক ভাবে আসুন, নিঃসন্দেহে তারা যেই হন তাদের সঙ্গে ভারত সম্পর্ক রাখবে। আপনি জানেন তো হয়তো যে তালিবানের সঙ্গেও ভারতের সম্পর্ক তৈরি হচ্ছে এবং তালিবানের মন্ত্রী ভারতে আসছেন। জি। গৌতম লাহিড়ী, মানে হয়তো কানেকশনের কারণে অনেক কিছু 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 জায়গায় হয়তো একটু সমস্যা হতে পারে শুনতে, কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেকটা ইনকনভেনিয়েন্স থাকা সত্ত্বেও যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবেন।